আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হ্যালো লার্নিং। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি জীববিজ্ঞান বিষয়ের জন্য বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য এখনও যে সিলেবাসটা দরকার, এনটিআরসি এখনও পর্যন্ত সেই সিলেবাস প্রকাশ করেনি। তো আমরা আপাতত ১৮তম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস ছিল, সেখানে যে 10টা ইউনিট ছিল, সেই 10টা ইউনিটের মধ্যে যে টপিকগুলো ছিল, সেই টপিক ওয়াইজ আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব। কারণ হচ্ছে সার্কুলারের জন্য বসে থাকা এবং কবে সিলেবাস আসবে সেটার জন্য বসে থাকা বোকামি ছাড়া কিছুই না। যেহেতু এখানে সাবজেক্টিভ 140 নাম্বার থাকবে, সেই জন্য আমাদের উচিত আপাতত আমাদের সাবজেক্টিভ যে প্রিপারেশন সেটাকে একটু এগিয়ে রাখা। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে 10টা ইউনিট আছে 18তম শিক্ষক নিবন্ধনের সিলেবাসে, সেই সিলেবাসের 10টা ইউনিটের যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর থেকে যে এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আপাতত পড়তে থাকবো এবং নিজেকে কিছুটা হলেও এগিয়ে রাখবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি যে আমাদের এই পর্বে যে এমসিকিউগুলো আছে, আমরা চেষ্টা করবো মোটামুটি 200 মতো এমসিকিউ কভার করার জন্য। তো এরপরে যদি দেখা গেছে যে আপনারা যদি এই এমসিকিউগুলো ব্যাখ্যা সহ চান, তাহলে পরবর্তী পর্বের জন্য অবশ্যই কমেন্ট করে রাখবেন, যাতে পরবর্তী পর্বে আমরা এটার কিছুটা হালকা একটু ব্যাখ্যাও করে দিতে পারি প্রত্যেকটা এমসিকিউ এর সাথে। আর আপনারা যদি চান যে প্রত্যেকটা ইউনিটের টপিক বেস ক্লাস নিতে, তাহলে সেটা সম্ভব। এখন আপনাদের চাওয়ার উপর নির্ভর করছে আর কি, যে আমরা নেক্সট কিভাবে আমাদের ভিডিওগুলো আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতেছি যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি। তো এরকম কোয়েশ্চেন কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে চলে আসে যে ছত্রাকের কোষপ্রাচীর। তো আমরা জানি যে ছত্রাক হচ্ছে ফানজাই রাজ্যের একটা স্থলজ সদস্য। তো এদের কোষপ্রাচীর কাইটিন বস্তু দ্বারা, এদের কোষপ্রাচীর নরমালি কাইটিন দ্বারা নির্মিত থাকে। তো এদের খাদ্য গ্রহণ হচ্ছে শোষণ পদ্ধতি এবং এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এছাড়া এরা হ্যাপ্লয়েড স্পোর সিস্টেমের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আমরা যদি দু একটা ছত্রাকের নাম বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ইস্ট, প্যানিসিলিয়াম, মাশরুম। ঠিক আছে, এরা হচ্ছে সবাই ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এবং ছত্রাক, এবং এদের দেহ কোষপ্রাচীর অবশ্যই কাইটিন নির্মিত। তো এরপরে কোয়েশ্চেন যদি আমরা দেখি যে কোষঝিল্লির ভাঁজকে কি বলে। তো কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। তো কোষঝিল্লির ভাঁজ এটা প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এটা কি করে? এটা হচ্ছে একটা বৈষম্যবদ্ধ পর্দা, যার জন্য অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল এটা নিয়ন্ত্রণ করতে পারে এবং কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। তো এরপরে কোয়েশ্চেনে যদি আমরা আসি, যে এখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়। তো আমরা জানি প্লাস্টিডের ভিতরে গ্রানা আছে, এই গ্রানার মধ্যেই সূর্যালোক আবদ্ধ হয়। পরের প্রশ্নে যদি আসি যে কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে। তা আমরা জানি যে কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। তো আমরা যদি দেখি যে একটা কোষ, এটা কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম, একটা নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট একটা গোলাকার অঙ্গাণু, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। তো এটা গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, আবার নলাকারও হইতে পারে। তো একটা জিনিস, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে সিপ কোষ এবং লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো নিউক্লিয়াসের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করাই হচ্ছে একটা মানে মানে বড় একটা বৈশিষ্ট্য যদি বলি। আর এটা কি করে, কোষে যে সংগঠিত বিভিন্ন বিপাক কার্যাবলী, এগুলার ক্রিয়া বিক্রিয়াগুলো এগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে পরের কোয়েশ্চেনে যদি আমরা আসি যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে। তো জলজ উদ্ভিদের যে বড় বড় বায়ুকুঠুরিগুলো আছে, এগুলাকে এই বায়ুকুঠুরযুক্ত প্যারেনকাইমাগুলোকে বলা হয় কোলেনকাইমা। এরপরের প্রশ্ন যদি আমরা আসি যে সিউডোস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এটা পাওয়া যায় কোন তন্ত্রে। তো আমরা জানি যে আবরণ টিস্যুর মধ্যে একটা হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এটা নর্মালি আমরা পাবো যে প্রাণীর শ্বসন তন্ত্রে। যদি আমাদের কোয়েশ্চেন হয় যে সিউডোস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়, এটা অবশ্যই শ্বসন তন্ত্রে অবস্থিত। এরপরে কোয়েশ্চেনে যদি আসি যে কোনটিকে স্টোন সেল বলা হয়, কোনটিকে স্টোন সেল বলা হয়। স্টোন সেল অবশ্যই স্ক্লেরাইটকে স্টোন সেল বলা হয়। নিচের কোনটিকে স্টোন সেল বলা হয়। স্টোন মানে কি? পাথর। ঠিক আছে, পাথরের মতো এত শক্ত একটা
সেল, এটা মূলত স্ক্লেরাইট। তো স্ক্লেরাইটকেই স্টোন সেল বলা হয়। এদেরকে আরেকটা নামে বলা হয় স্ক্লেরেনকাইমা কোষ। এই স্ক্লেরেনকাইমা কোষটাই হচ্ছে স্টোন সেল। এরা কীরকম হয়? এরা মোটামুটি খাটো টাইপের এবং সমব্যাসীয় হয়, কখনো লম্বাটে আবার কখনো মানে তারকার মতো হইতে পারে। এদের গৌণ প্রাচীর কিন্তু অনেক শক্ত এবং পুরো। এর কারণ হচ্ছে লিগনিন যুক্ত। আমরা জানি লিগনিন মানে লিগনোস থাকার কারণে, এই লিগনিন থাকার কারণে এটা মূলত শক্ত হয়। ঠিক আছে, তবে পরিণত ফ্লোরোস্ক্লেরাইট কোষগুলো সাধারণত মৃত থাকে। তারপরে প্রশ্ন যদি আমরা আসি যে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কে? তো কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এটা হচ্ছে অবশ্যই কি হবে? লাইসোজোম হবে। কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে লাইসোজোম। আচ্ছা, লাইসোজোমটা কি? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজম অঙ্গাণু। এটার কাজ হচ্ছে জীবাণুগুলোকে বক্ষণ করে ফেলে জীবকোষকে সুরক্ষা দেওয়া। তো এই কোষ মোটামুটি কোষের যে অভ্যন্তরস্থ উৎসেচকগুলো আছে বা এনজাইম, এই এনজাইম যে আগত মানে জীবাণুগুলোকে হজম করে, ঠিক আছে, এবং ধ্বংস করে দেয় বা রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে লাইসোজোম। এরপরে আসে যে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণ করে কোনটি? এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হবে রাইবোজোম। তো রাইবোজোম হচ্ছে কি? প্রোটিন পলিপেপটাইড চেইন সংযোজন হয়ে থাকে, ঠিক আছে, রাইবোজোমে। তো রাইবোজোমে পলিপেপটাইড চেইন সংযোজন হওয়ার কারণে মূলত এটা কি করে? এটা প্রোটিন সংশ্লেষণ করতে পারে এবং উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের মধ্যে রাইবোজোমটা পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্নে যদি আসি যে মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? তো মানুষের ত্বকের মধ্যে যে আবরণী টিস্যু থাকে সেটা হচ্ছে অবশ্যই কি? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। মানুষের ত্বকের মধ্যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে। তো এটা মূলত স্কোয়ামাস, মানে হচ্ছে বৃক্কের যে বোমেন্স ক্যাপসুল আছে ওই ক্যাপসুল প্রাচীরে এবং কিউবয়েডাল বৃক্কের সংগ্রাহক নালিকায়, তারপর হচ্ছে স্ট্র্যাটিফাইড মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে এবং সিউডো স্ট্র্যাটিফাইড ট্রাকিয়ে দেখা যায়। তো আমরা এইখানে যে চারটা অপশান আছে, চারটা অপশান কোনটা কোন জায়গায় পাওয়া যায় এটা আমরা বলে দিলাম। এখান থেকে যে কোনো এমসিকিউ আসতে পারে। পরের প্রশ্নে যদি আসি যে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? তো রক্তরসে 91 থেকে 92% পানি থাকে, আর বাকি যে 8 থেকে 9% এটা জৈব অজৈব পদার্থ থাকে এবং এর ভিতরে বিভিন্ন প্রোটিন ও বজ্র পদার্থ থাকে। তো পরের প্রশ্ন যদি দেখি যে এখানে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? তো এখানে যদি আমরা দেখি যে কোনটি প্রোটিন সংশ্লেষণ করে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোটিন সংশ্লেষণের জন্য মূলত রাইবোজোমই দায়ী। তার মানে আমরা জানি যে প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম। তো এরপরে সিস্টার্নি কোথায় থাকে? সিস্টার্নি কোথায় থাকে এটা তো খুবই সহজ কোয়েশ্চেন, বেসিক লেভেলের কোয়েশ্চেন, মোটামুটি নবম দশমের বায়োলজি বইয়ের মধ্যে এইগুলো ডিটেলস থাকে। তো সিস্টার্নি থাকে অবশ্যই গলজি বস্তুতে। পরের প্রশ্ন যদি আমরা দেখি যে নিম্নের কোনটি প্রাণীকোষে বিদ্যমান? তো প্রাণীকোষে বিদ্যমান যে ক্লোরোপ্লাস্ট, এটা অবশ্যই প্রাণীকোষে থাকবে না। কোষ প্রাচীর এটাও থাকবে না। ক্লোরোপ্লাস্ট এটা অবশ্যই কি? এটাও নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একমাত্র সেন্ট্রোসোম এটাই মূলত প্রাণীকোষে বিদ্যমান। বাকি তিনটা ক্রোমোপ্লাস্ট, কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে বিদ্যমান থাকে। এরপরের প্রশ্নে যদি আছি নিচের কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে? নিচের কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে? তো আমরা যদি দেখি যে এটা মূলত ফ্লুয়েম প্যারেনকাইমাটা থাকে হচ্ছে কুমড়াতে। আমরা যদি কুমড়া দেখি, কুমড়া গাছের মধ্যে মোটামুটি আমরা এটা পাই। ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত? কিছু তো এটা কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। তো ছত্রাকের কোষপ্রাচীর অবশ্যই কাইটিন নির্মিত, এটা আমরা আগেও বলেছি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো যেগুলো প্রোটিন সংশ্লেষণ করে সেইগুলোর মধ্যে হচ্ছে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, এই দুইটা অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে। আমরা সবাই জানি যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের সাথে সরাসরি জড়িত, কিন্তু পাশাপাশি এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে সেটাও কিন্তু প্রোটিন সংশ্লেষণই একটা অঙ্গ। আচ্ছা, এরপরে যদি আসি আমরা যে কোনটিকে স্টোন সেল বলা হয়, এটাও রিপিটেড কোয়েশ্চেন, সেটা হবে কি? স্ক্লেরাইট হবে। তো কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা উপস্থিত? 19 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি যে কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা উপস্থিত, এটা অবশ্যই কি? এটা হবে
কাঁঠাল। কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা উপস্থিত? কাঁঠাল। ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত? ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত? ব্যাকটেরিয়াতে নর্মালি মাইটোকন্ড্রিয়া থাকে না, তারপরে হচ্ছে প্লাস্টিডও নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে না, তবে এখানে রাইবোজোম থাকবে, যেহেতু এখানে প্রোটিন সংশ্লেষণ একটা খেলা আছে। আর ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষ, এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এই জন্য এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম এগুলোও নাই, শুধু রাইবোজোমটা থাকে। এরপরে যদি আমরা দেখি যে কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত মানে হচ্ছে সেটা অবশ্যই কী হবে? আদিকোষ টাইপের কিছু একটা হবে। তো আমরা বলতে পারি যে ট্রাইকোমোনাস। ট্রাইকোমোনাস এই উদাহরণটা নবম দশমের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তো এই ট্রাইকোমোনাসের মধ্যে এই অণুজীবের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এরপরের প্রশ্নে যদি আমরা আসি যে দেখি যে কোনটি ছাঁকনির মতো কাজ করে। কোনটি ছাঁকনির মতো কাজ করে? ছাঁকনির মতো যেটা কাজ করে সেটা অবশ্যই হচ্ছে আবরণী স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যু এটা হচ্ছে ছাঁকনির মতো কাজ করে। এটা প্রাণীদের বিভিন্ন ধরনের আবরণী টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। স্ট্র্যাটিফাইড ও সিউডোস্ট্র্যাটিফাইড টিস্যু যথাক্রমে ত্বক এবং আমাদের যে গলার মধ্যে ট্রাকি আছে এটার আবরণ হিসেবে কাজ করে। আবার স্কোয়ামাস টিস্যু আবরণ ছাড়াও ছাঁকনির মতো কাজ করে। আবার কিউবয়েডাল টিস্যু যেটা, এই কিউবয়েডাল টিস্যু কিন্তু পরিশোষণ এবং আবরণের কাজ করে থাকে। তো যাই হোক, আমরা যে এখানে 4টা অপশান আছে 4টা অপশান বিস্তারিত দেখে নিলাম। এর পরবর্তীতে যদি আসি যে প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? প্রাণীদের শ্বাসনালী মানে আমাদের ট্রাকিয়া। প্রাণীদের ট্রাকিয়ার মধ্যে শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? সেটা হচ্ছে অবশ্যই কি সিলিয়াযুক্ত আবরণী টিস্যু প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। পরবর্তী কোশ্চেন যদি আসি আমরা যে রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব অজৈব পদার্থ থাকে? রক্তের হলুদাভ রঙের তরল অংশে, তরল অংশে মূলত জৈব অজৈব পদার্থের পরিমাণ 8 থেকে 9%। প্রোক্যারিওটিক জীব কোনটি? প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী। তাই আদিকোষী জীব আমরা যদি যে নবম দশমের বইয়ে যে পঞ্চরজ শ্রেণীবিন্যাস আছে সেখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে নীলাভ সবুজ শৈবাল যেটা ওইটাই হচ্ছে মডেরার অন্তর্গত, তার মানে এটা আদিকোষী। এরপরে যদি আসি আমরা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে কি বলে? ভাঁজ মানে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ আছে, এইগুলাকে আমরা সবাই জানি এগুলোকে ক্রিস্টি বলা হয়। আর ক্রিস্টির গায়ে যেটা লেগে থাকে সেটা হচ্ছে অক্সিসোম। আর আমরা যদি আরেকটু ভাষা বাড়ায় বলতে চাই যে মাইটোকন্ড্রিয়া মূলত 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা থাকে। এর ভিতরের স্তরে একটা আঙ্গুলের ভাঁজের মতো আঙ্গুলের মতো অভিক্ষেপ যুক্ত কিছু ভাঁজ থাকে, এদেরকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে কিছু গোলাকার বস্তু থাকে, এইগুলোর নাম হচ্ছে অক্সিসোম। আচ্ছা, এরপরে যে প্রশ্ন যদি অক্সিসোম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়? অক্সিসোম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়? এটা অবশ্যই হবে কি শ্বসন প্রক্রিয়ায় অংশ নেয়। অবশ্যই শ্বসনের মাধ্যমে যে আমাদের অ্যাটিভ উৎপন্ন হয়, এই শ্বসন প্রক্রিয়া মূলত মাইটোকন্ড্রিয়াতেই সম্পূর্ণ হয়। শ্বসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তার যে ক্রেবস চক্র, এটা মূলত মাইটোকন্ড্রিয়াতেই সম্পূর্ণ হয়, যার জন্য অক্সিজোম ধারণকারী অঙ্গাণুটি এই শ্বসনে অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন যদি আসে যে অক্সিজোম থাকে কোন অঙ্গাণুতে? সেটা অবশ্যই কি মাইটোকন্ড্রিয়াতে থাকে। তো পরের প্রশ্ন যদি আসি যে ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন নামক একটা রঞ্জক, এটাই মূলত ফুলের লাল বর্ণের জন্য দায়ী। প্লাস্টিডের জ্যান্থোফিল দায়ী হচ্ছে, জ্যান্থোফিলটা দায়ী হচ্ছে হলুদ বর্ণের জন্য, এবং ক্যারোটিন মূলত দায়ী হচ্ছে কমলা রঙের জন্য, কমলা বর্ণের জন্য ক্যারোটিন দায়ী। তার ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী ফাইকোসায়ানিন, আরেকটা হচ্ছে ফাইকোসায়ানিন, এটা হচ্ছে নীল বর্ণের জন্য দায়ী। তাহলে আমরা এখান থেকে 4টা অপশানে জেনে গেলাম, কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে ফাইকোএরিথ্রিন। পরবর্তী প্রশ্নে যদি আসি যে নিম্নের কোনটি খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু? নিচের কোনটি খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু? খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট
লিউকোপ্লাস্ট এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিক এবং এটা খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু বটে। পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি যে গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। পরবর্তী প্রশ্নে যদি আসি, নিচের কোন ধরনের কোষ জনন ক্ষমতা সম্পন্ন? কোন ধরনের কোষ জনন ক্ষমতা সম্পন্ন? সেটা অবশ্যই এই গ্যামেট হচ্ছে জনন কোষ। এটা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন বা তার মতো হুবহু আরেকটা কপি তৈরিতে সক্ষম। আমরা জানি যে নিউরন বিভাজিত হয় না, ঠিক আছে। এইখানে গ্যামেটটা হচ্ছে জনন ক্ষমতা সম্পন্ন। পরবর্তী প্রশ্ন যদি আসি যে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ হচ্ছে অবিশ্রবণের মাধ্যমে পানির চলাচল নিয়ন্ত্রণ করা বা পানির চলাচল স্বাভাবিক রাখা, মানে অবিশ্রবণ ঘটানো, এটাই হচ্ছে মূলত উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ। প্রোটিন সংশ্লেষী যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণুগুলো হচ্ছে রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষী অঙ্গাণু। এগুলো এই প্রশ্নটা রিপিট হয়েছে, এটা আমরা আগেও দেখে এসেছি। তো আমরা এখন জানলাম যে প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুগুলো হলো রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা। তো কোনটি মাইটোকন্ড্রিয়নের অংশ? তো মাইটোকন্ড্রিয়নের অংশ হচ্ছে অবশ্যই, সেটা আমরা একটু আগেও দেখেছি, এটা হবে অক্সিসোম, যেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ক্রিস্টি আছে, ক্রিস্টির গায়ে গোলাকার বৃন্তযুক্ত জিনিসগুলো, এগুলাই হচ্ছে মূলত অক্সিসোম। পরবর্তী প্রশ্ন যদি দেখি যে কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে এমন একটা জীব হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারি যে ট্রাইকোমোনাস, কারণ ট্রাইকোমোনাসের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। এটাও রিপিটেড কোয়েশ্চেন, এটা আমরা মোটামুটি একটু আগেই দেখে এসেছি যে ট্রাইকোমোনাসের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ক্লোরোপ্লাস্টের কোন অংশ সূর্যালোক আবদ্ধ করে? এটা আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশটা আছে, এইখানে মূলত সূর্যালোক আবদ্ধ হয়। পরের প্রশ্নে যদি আসি আমরা যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। আমরা ছত্রাকের কোষপ্রাচীর দেখছি কাইটিন নির্মিত, এদিকে আমরা এখন দেখতেছি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন ও লিপিড দ্বারা তৈরি। পলিস্যাকারাইড দিয়ে গঠিত কোনটির কোষপ্রাচীর? পলিস্যাকারাইড দিয়ে কোষপ্রাচীর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর, পলিস্যাকারাইড দিয়ে গঠিত, ঠিক আছে। অ্যান্ড পলিস্যাকারাইড দিয়ে গঠিত আর হচ্ছে প্রোটিন লিপিড, মূলত কাহিনী একটাই, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন যদি আসি আমরা যে কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া ঘটে? আমরা একটু আগে বলেছি যে ক্রেবস চক্রটা মূলত মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সম্পন্ন হয়। তো আমাদের যে গ্লাইকোলাইসিসের 4টা ধাপ আছে, এই 4টা ধাপের ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সংঘটিত হয়। তো মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? যেহেতু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, তার মানে তার একটা গুরুত্বপূর্ণ প্রধান কাজ হবে শক্তি উৎপাদন করা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করে? আমরা আগে 4টা বর্ণে দেখেছি, জ্যান্থোফিল মূলত হলুদ বর্ণের জন্য দায়ী, এটা আমরা একটু আগেই দেখে এসেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে লিউকোপ্লাস্ট কোনটি সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? লিউকোপ্লাস্ট যখন আলুর সংস্পর্শে আসে তখনই মূলত এটা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। তার মানে লিউকোপ্লাস্ট আলুর সংস্পর্শে, অর্থাৎ লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলো পায় বা সূর্যের সংস্পর্শে আসে, আলোর সংস্পর্শে আসে, তাহলে এটার লিউকোপ্লাস্ট থাকবে না, এটা হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। আর যদি সূর্যের আলো না পায় তাহলে সেটা হয়ে যাবে লিউকোপ্লাস্ট। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে প্লাস্টিডের কাজ কোনটি? তো প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। প্লাস্টিডের কাজ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য প্রস্তুত করা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর যে প্লাস্টিডের কাজ কোনটি? এটা হচ্ছে
খাদ্য প্রস্তুত করা। উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটি? উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী হচ্ছে লিউকোপ্লাস্ট। উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি? অর্থাৎ এমন একটা অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষে আছে এবং প্রাণী কোষে নাই, অথবা প্রাণী কোষে আছে এবং উদ্ভিদ কোষে নাই, তাহলে সেটা অবশ্যই কি প্লাস্টিক। কারণ প্লাস্টিক হচ্ছে উদ্ভিদ দেহে উদ্ভিদ কোষে উপস্থিত, আর এই প্লাস্টিক থাকার কারণে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। যদি প্রাণী কোষে প্লাস্টিক থাকতো তাহলে প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হতো না। এরপরে যদি দেখি প্রাণী কোষে পাওয়া যায় কোনটি, তো প্রাণী কোষে যেটা পাওয়া যায় অবশ্যই কি গোলজি বস্তু পাওয়া যায়। প্রাণী কোষে গোলজি বস্তু পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে না থাকে ক্লোরোপ্লাস্ট, না থাকে লিউকোপ্লাস্ট, না থাকে ক্রোমোপ্লাস্ট। মানে তিন ধরনের প্লাস্টিকেতে একটা প্লাস্টিক, টোটাল প্লাস্টিকই প্রাণী কোষে পাওয়া যায় না। তো এখান থেকে অপশন অনুযায়ী আমাদের প্লাস্টিক পাওয়া যায় হচ্ছে গোলজি বস্তুতে। আচ্ছা, তো পরবর্তীতে প্রশ্ন যদি আসি যে সিস্টানি থাকে কোনটিতে, সেটা অবশ্যই গোলজি বস্তুতে। আমরা কিছুক্ষণ আগে এটা দেখেছি, কারণ গোলজি বস্তু প্রধানত কই পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায়, ঠিক আছে। তবে অনেক উদ্ভিদ কোষেও কিন্তু এদের দেখা যায়। এটা সিস্টানি এবং কয়েক ধরনের বেসিক্যাল নিয়ে গঠিত, ঠিক আছে। এরা কিন্তু এর পর্দার মধ্যে বিভিন্ন উৎসেচক বা এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়। হরমোন নিঃসরণে কিন্তু এর ভূমিকা রয়েছে। তার মানে আমাদের আরেকটা কোশ্চেন আমাদের এখান থেকে হইতে পারে যে হরমোন নিঃসরণে নিজের কোন অঙ্গনটির ভূমিকা লক্ষ্য করা যায়, তাহলে সেটা আমরা কি দেখাবো? অবশ্যই গোলজি বস্তু দেখাবো। আচ্ছা, এরপরে যদি আসি যে আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? তো আদি কোষ আর প্রকৃত কোষ, এই আদি কোষের মধ্যে কোনটি থাকে যেটা প্রকৃত কোষের মধ্যে থাকে না? সেটা হচ্ছে এখানে রাইবোজোম, ঠিক আছে। আদি প্রকৃতির কোষের মধ্যে রাইবোজোম থাকে, ওইখানে প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া বা লাইসোজোম এই টাইপের কিছু থাকে না। এর পরবর্তী কোয়েশ্চেন যে কোনটিতে এরেনকাইমা পাওয়া যায়? কোনটিতে এরেনকাইমা পাওয়া যায়? এরেনকাইমা পাওয়া যাচ্ছে প্যারেনকাইমাতে। এরেনকাইমা পাওয়া যাচ্ছে প্যারেনকাইমাতে। পরের কোয়েশ্চেন যদি দেখি যে কোনটির প্রান্তীয় মানে একদম শেষ প্রাচীর গলে নলেজ সৃষ্টি হয়? প্রান্তীয় প্রাচীর গলে নলেজ সৃষ্টি হয় একমাত্র ব্যাসেলের ক্ষেত্রে। এরপরে যদি আমরা দেখি যে ব্যাসেল নিয়ে যদি আমরা কিছু বলতে যাই, তাহলে আমরা বলতে পারবো যে ব্যাসেল হচ্ছে মানে খাটো, মানে চুঙের মতো কিছু কোষ। এই কোষগুলা একটার মাথায় একটা সজ্জিত থাকে, এবং প্রান্তীয় প্রাচীর যেটা আছে এটা গলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষের মধ্যে যে রসের ওঠানামার ব্যাপারটা থাকে এটা একটু সহজ হয়, এবং সরু পথ সৃষ্টি হওয়ার জন্য এটা আরও ইজি হয়ে যায়। তো প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়। আচ্ছা, এরপরে নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান? তো স্টোন সেল, আমরা যদি স্টোন সেল খুঁজতে যাই তাহলে অবশ্যই আমরা সাইকাস থেকে স্টোন সেল পাবো। তো গম গাছের নিচের কোনটি অনুপস্থিত থাকে? গম গাছের মধ্যে ফ্লুয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে। তো কোনটিতে ফ্লুয়েম ফাইবার পাওয়া যায়? পাট গাছে, ঠিক আছে। আমরা যদি পাট গাছ দেখি তাহলে এখানে দেখতে পাবো ফ্লুয়েম ফাইবার পাওয়া যাবে। কারণ হচ্ছে এখানে হচ্ছে যে স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে ফ্লুয়েম ফাইবার গঠিত হয়। এগুলো এক প্রকার মানে দীর্ঘ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে, আর এদের নাম হচ্ছে বাস্ট ফাইবার। তো পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদের অঙ্গে যে গৌণবৃদ্ধি হয় তখন মূলত এই বাস্ট ফাইবার বা এই ফাইবারটা উৎপন্ন হয়। তো আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই যে পাটের আঁশ হলো এক ধরনের, এটা আমরা বলতে পারি যে বাস্ট ফাইবার। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। বাস্ট ফাইবারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা যদি এখানে দেখি যে গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয় বাস্ট ফাইবার, এটা কি কিছুক্ষণ আগে আমরা বলছি যে বাস্ট ফাইবারটা গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। পরের প্রশ্নে যদি আসি, যে পরের প্রশ্ন হচ্ছে যে কোন টিস্যু হতে জ্বলন কোষ উৎপন্ন হয়? জ্বলন কোষ উৎপন্ন হওয়ার জন্য সেটা অবশ্যই আবরণ টিস্যু থেকেই হইতে পারে, ঠিক আছে। তো আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণ টিস্যু তিন প্রকার। আকৃতি, অবস্থান এবং কাজের ভিত্তিতে আবরণ টিস্যু হচ্ছে তিন প্রকার। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণ টিস্যু হচ্ছে তিন প্রকার।
তারপর হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু থাকে কোন প্রাণীর ত্বকে? স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু থাকে সাপের ত্বকের মধ্যে আবরণী টিস্যুটা থাকে। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে কোন প্রাণীর ত্বকে? সেটা হচ্ছে সাপের দেহে, সাপের ত্বকে। কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত ও প্রসারিত হয়? এটা হচ্ছে অবশ্যই কি মায়োফাইবেল। এই মায়োফাইবেল নামক এই উপাদানটার উপস্থিতির কারণে মূলত আমাদের যে পেশি টিস্যু আছে এগুলো সংকোচন এবং প্রসারণ ঘটে। পরবর্তী প্রশ্ন যদি দেখি যে কোনটি পাকস্থলীর পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে? কোনটি পাকস্থলীর পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে? আমরা জানি যে পাকস্থলীর পেশি যে আছে এটা কার্যক্রম নিয়ন্ত্রণ করে যে স্বয়ংক্রিয় স্নায়ু যে আছে আমাদের, এটা অটো রেসপন্স করে, ঠিক আছে? সেই স্নায়ু মূলত পাকস্থলীর যে পেশির কার্যক্রম আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। তো এরপরে যদি আমরা দেখি যে নিচের কোন তন্ত্রটি অনৈচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে? অনৈচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র। অনৈচ্ছিক পেশির কাজ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র, কারণ হচ্ছে এটা প্রাণীর ইচ্ছায় বা অনিচ্ছায় হয় না। এর পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি যে নিচের কোনটি কোষগহ্বর সৃষ্টিতে সাহায্য করে? নিচের কোনটি কোষগহ্বর সৃষ্টিতে সাহায্য করে? কোষগহ্বর সৃষ্টিতে সাহায্য করে যে আন্তঃপ্লাজমিক জালিকা। আন্তঃপ্লাজমিক জালিকা এটা কোষগহ্বর সৃষ্টিতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, পরবর্তী কোশ্চেনে বলছে যে প্রাণী কোষের কোন অঙ্গটি প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাণী কোষের কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? তো প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করার অধিকার একমাত্র প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ অথবা প্রোটিন সংশ্লেষণ সব কাজেরই অধিকার একজন রাখে, তার নাম হচ্ছে রাইবোজোম। তার সাথে আরেকজন একটু কিছুটা রাখে, তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপরের প্রশ্ন যদি আসি, যে এরপরের প্রশ্ন হচ্ছে যে লাইসোজোমের কাজ কোনটি? লাইসোজোমের কাজ হচ্ছে অবশ্যই লাইসোজোমের কাজ আমরা একটু আগে জেনে আসছি যে লাইসোজোমের কাজটা হচ্ছে মূলত ও কী করে? জীবাণু বক্ষণ করে ফেলে বা জীবাণু ধ্বংস করে বা রোগ প্রতিরোধ করে, এটাই হচ্ছে মূলত রাইবোজোমের কাজ। তো কোষকঙ্কালের যে তন্তুগুলো আছে, কোষকঙ্কালের তন্তুগুলো কী দ্বারা তৈরি? কোষকঙ্কালের তন্তু অবশ্যই এটা অ্যাক্টিন নির্মিত। কোষকঙ্কালের তন্তুগুলো অ্যাক্টিন নির্মিত। কোষকঙ্কালের যে তন্তুগুলো আছে অ্যাক্টিন নির্মিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে সরল টিস্যু কত প্রকার? সরল টিস্যু কত প্রকার? সরল টিস্যু হচ্ছে 3 প্রকার। সরল টিস্যু 3 প্রকার। লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি? লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি? লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোলেনকাইমা। লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোলেনকাইমা। লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোলেনকাইমা। তো নেক্সট কোয়েশ্চেন যদি আপনি ফার্নবর্গ নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের জাইলেমে কোনটি পাওয়া যায়? জাইলেমে কোনটি পাওয়া যায়? ফার্নবর্গ নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের জাইলেমে কোনটি পাওয়া যায়? উদ্ভিদের জাইলেমে পাওয়া যায় ট্রাকিট পাওয়া যায়। এটা উত্তর হবে ট্রাকিট। এটা উত্তর হবে ট্রাকিট। উত্তর হবে ট্রাকিট। নিচের কোনটি ফ্লুয়েম টিস্যুর কোষ? নিচের কোনটি ফ্লুয়েম টিস্যুর কোষ? অবশ্যই ফ্লুয়েম টিস্যুর কোষ হইতে হলে তার সিপ কোষই হবে। ফ্লুয়েম টিস্যু কোষ নিচের কোনটি ফ্লুয়েম টিস্যু কোষ? সিপ কোষ। কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে? কেন্দ্রিকা অনুপস্থিত, কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোন কোষে? নিউক্লিয়াস অনুপস্থিত থাকে পরিণত সিপ কোষে। পরিণত সিপ কোষে যদি আমরা দেখি যে সেখানে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোনটি দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোনটি দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে অবশ্যই সিলিয়াযুক্ত যে একটা ছিল এটা দেখা যায়। নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত? ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত হচ্ছে কেঁচো। কেঁচোর গায়ে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত। তো রক্তরসে শতকরা কত ভাগ জৈব অজৈব পদার্থ থাকে? এটা বারবার রিপিটেড কোয়েশ্চেন যে রক্ত জৈব রসে মোটামুটি আমরা আরও আগে দেখেছি 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ থাকে। তো মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম কি? এটা আমরা জানি যে মানবদেহের বিভিন্ন ফাঁকা স্থানের মধ্যে যে টিস্যু ফাঁকা যেগুলো অবস্থিত সেগুলোর নাম হচ্ছে লসিকা। এটা আমরা জানি, কারণ মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী স্থানে যে জলীয় পদার্থগুলো জমা হয় এগুলো
হচ্ছে লসিকা। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগঠিত হয় এবং একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যাকে আমরা লসিকাতন্ত্র বলতে পারি। তো লসিকা হচ্ছে যে ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, ঠিক আছে। আর এদেরকে বলা হয় লসিকা কোষ, এদেরকে বলা হয় লসিকা কোষ। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত। মাতৃকা অনুপস্থিত হচ্ছে পেশি টিস্যুতে। পেশি টিস্যু যদি দেখি, এখানে মাতৃকা মোটামুটি প্রায় অনুপস্থিত। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ। শরীরের অবস্থা ভেদে বিভিন্ন কাজ করে হচ্ছে স্নায়ু কোষ। তো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন দুই ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। তো আমাদের এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? সেটা হচ্ছে রাইবোজোম, কারণ হচ্ছে রাইবোজোমের কোনো আবরণ নেই। তো এরপরে কোয়েশ্চেন হচ্ছে যে কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। সেন্ট্রোজোম ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম। আচ্ছা, নিউরন বিভাজনে অক্ষম, আমরা জানি যে নিউরন একটা স্থায়ী কোষ, যার কারণে এটা বিভাজন হয় না, এর বিভাজন হয় না। তো নিউরন বিভাজন হয় না এই কারণ হচ্ছে এর মধ্যে সেন্ট্রিওলস থাকে না। তো সেন্ট্রিওল থাকে না মানে এখানে এস্টার তৈরি হয় না, এই জন্য এটা বিভাজনও ঘটে না। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে যে নিউরন যেহেতু বিভাজিত হয় না, তাহলে আমাদের ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার হয় কীভাবে? অ্যাকচুয়ালি এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে নিউরন বিভাজিত না হইলেও যে নিউরনের ফাঁকে ফাঁকে যে নিউরোগ্লিয়া বা গ্লিয়ার কোষ থাকে, ওরা কিন্তু ঠিকই বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে এবং বিভাজিত হয়। তো ওরাই কিন্তু মূলত এই ব্রেন ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা আরও একটু ক্লিয়ার করতে যাই যে নিউরোগ্লিয়া বা গ্লিয়াল কোষ কি, এটা হচ্ছে যে আমরা কোথাও যদি কোনো পার্সেল পাঠাই, কাছে তৈরি কোনো জিনিস অথবা ডিম যদি পাঠাই, সেক্ষেত্রে আমরা কী করি, কিছু তুষ বা এই জাতীয় কিছু একটা দিয়ে মানে করে দিই যাতে ভেঙে না যায়। তো নিউরনকেও মূলত ওই গ্লিয়াল কোষগুলো এইভাবেই সাপোর্ট দেয়, ঠিক আছে, প্রটেক্ট করে। এই গ্লিয়াল কোষগুলোই পরে বিভাজিত হয়ে একসময় ব্রেন ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে কী বলে? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে বলা হয় ওট ফাইবার। কোষ রসের পরিবহন কিসের মাধ্যমে হয়? কোষ রসের পরিবহন হয় ব্যাসেলের মাধ্যমে। কোষ রসের পরিবহন হয় ব্যাসেলের মাধ্যমে, ঠিক আছে। তো এরপরে কোনটি প্রাচীর গ্যাসে প্রোটোপ্লাজম থাকে? কোনটি প্রাচীর গ্যাসে প্রোটোপ্লাজম থাকে? সেটা হচ্ছে অবশ্যই সিগন্যালের প্রাচীর গ্যাসে প্রোটোপ্লাজম থাকে। তো নিচের কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? নিচের কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? সেটা হচ্ছে সুপারি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে নিচের কোন উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? সুপারি। তো লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? লাইসোজোমের সাথে মিল আছে হচ্ছে লসিকা কোষের। লাইসোজোমের সাথে মিল হচ্ছে লসিকা কোষের। লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? সেটা হচ্ছে লসিকা। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি যে কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? কোন ধরনের টিস্যু থেকে জনন কোষ উৎপন্ন হয়? জনন কোষ উৎপন্ন হয়, আমরা জানি যে এটা আগে একবার দেখে এসেছি, সেটা অবশ্যই আবরণ টিস্যু থেকেই জনন কোষ উৎপন্ন হয়। বিকের বোমেন্স ক্যাপসুল প্রাচীরে কোন ধরনের আবরণ টিস্যু পাওয়া যায়? এটা আমরা পড়ে আসছি যে এখানে আইস আকার বা আইসের মতো, মাছের আইসের মতো যে চ্যাপটা আর টিস্যুটা থাকে, এইটা মূলত বিকের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরেই পাওয়া যায়। তো রক্তের ঈষৎ হলুদ রঙের তরল অংশের জৈব পদার্থের পরিমাণ, সেই কাহিনী এটা বারবার কোশ্চেনে প্রচুর রিপিট হয়েছে। তো এটা আমরা জানি 8 থেকে 9%। আচ্ছা, রক্তরসের পরিমাণ কত? রক্তরসের পরিমাণ হচ্ছে প্রায় মোটামুটি আমরা 55% রক্তরস পাই, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি যে নিচের কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয়, এটাও মোটামুটি আমরা জানি যে আয়রনের উপস্থিতির কারণে রক্তের লাল, এটাকে আমরা যদি বলি। আবার হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্ত লাল হয়। তো কোনটি সংকোচন ও প্রসারণশীল টিস্যু? সংকোচন প্রসারণশীল টিস্যু এটা অবশ্যই কী হবে আমাদের? এটা পেশি টিস্যু, কারণ হচ্ছে এই ঐচ্ছিক পেশি, এটা আমাদের প্রাণীদের ইচ্ছা এবং অনিচ্ছায় নিয়ন্ত্রণ হয়। তো অ্যাক্সন কোন ধরনের কোষের অংশ? তো অ্যাক্সন আমরা অবশ্যই জানি এটা হচ্ছে স্নায়ু কোষের অংশ।
অ্যাক্সনটা অবশ্যই কি আমাদের স্নায়ু কোষের অংশ। আর দেহের বিশেষ যে সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো এরা একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। তো স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। তো নর্মালি এটা আমরা জানি যে একটা আদর্শ নিউরনের 3টা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাক্সন, ডেনড্রাইট ও কুশদেহ। অতএব আমরা বলতে পারি যে অ্যাক্সন হচ্ছে একটি স্নায়ু কোষের অংশ বিশেষ। তো পরবর্তী কোশ্চেন যে আমরা দিই, কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বজ্র নিষ্কাশিত হয়? তো এটা মোটামুটি সহজ কোশ্চেন, এটা আমাদের সবাই জানা, এটা উত্তর হবে রেচন। তো রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? রেকটাম কোন তন্ত্রে পাওয়া যায়? এটা অবশ্যই হবে আমাদেরকে, এটা পৌষ্টিক তন্ত্রের একদম মানে শেষ পর্যায়ে, একদম শেষে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে রেকটাম। তো ল্যারিংস, ল্যারিংস কোন তন্ত্রের অংশ? ল্যারিংস কোন তন্ত্রের অংশ? ল্যারিংস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ। শ্বসনতন্ত্রের মধ্যে যদি আমরা দেখি যে এখানে পাবো যে শ্বসনতন্ত্রের মধ্যে আমরা যদি মানে শ্বসনতন্ত্র নিয়ে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে নাসারন্ধ্র আছে, তারপরে গলবিল আছে, তারপরে হচ্ছে আমাদের ট্রাকি আছে, ব্রঙ্কাস আছে, ব্রকিউল আছে, তারপরে অ্যালভিউলাই আছে, এবং আমাদের যে একজোড়া ফুসফুস আছে, এইগুলো নিয়ে মূলত আমাদের শ্বসনতন্ত্র গঠিত। তো বড় কোশ্চেন হচ্ছে যে পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর? পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর? পলিস্যাকারাইড দিয়ে গঠিত হচ্ছে, আমরা এটা কোশ্চেনটা রিপিট হয়েছে, এটা আগেও দেখছি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো কোষঝিল্লির ভাঁজকে কি বলে? কোষঝিল্লির ভাঁজকে কি বলে? কোষঝিল্লির ভাঁজকে বলা হয় যে মাইক্রোভিলাই। আমরা যে একটু আগে বলেছিলাম কিছুক্ষণ আগে যে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ আছে যে প্রাণী কোষের উপরে, ঠিক আছে, যেটার নাম কোষঝিল্লি, এটা মূলত হচ্ছে মাইক্রোভিলাই। তো অক্সিজেন ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়? সেটা অবশ্যই আমরা জানি কি, অক্সিজেন ধারণকারী মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অংশ নেয় কি? অবশ্যই শ্বসন প্রক্রিয়ায় অংশ নেয়। মাইটোকন্ড্রিয়া অবশ্যই কী করে? শ্বসন প্রক্রিয়ায় অংশ নেয়। আচ্ছা, এর পরবর্তী যদি আমরা শ্বসন নিয়ে যদি, আচ্ছা শ্বসন নিয়ে তেমন কিছু বললাম না। তো ক্লোরোপ্লাস্টের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ক্লোরোপ্লাস্টের কোন অংশে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের কোন অংশে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে সংঘটিত হয়? আলোক পর্যায়ে সংঘটিত হওয়ার জন্য, আলোক পর্যায়ে যদি সংঘটিত হয় সেটা অবশ্যই যেখানেই হোক আলোক পর্যায়ে অবশ্যই কি কোথায় হবে? গ্রানার মধ্যে হবে। ক্লোরোপ্লাস্টের যে গ্রানা আছে এই গ্রানার মধ্যেই সংঘটিত হবে। তো আজকে মোটামুটি আমাদের এখানে 200 এমসিকিউ ছিল। আজকে আমরা চেষ্টা করেছিলাম যে 200 এমসিকিউ বলার জন্য। আসলে 200 এমসিকিউ দিলে আসলে সময় অনেক বেশি চলে যায়, ক্লাস অনেক লম্বা হয়ে যায়, যার জন্য এত বেশি আমরা দিলাম না। আর চেষ্টা করেছিলাম যে কোয়েশ্চেনের প্রতিটা এমসিকিউ এর কিছুটা হালকা একটু সামারি ব্যাখ্যা করার জন্য। তো আমরা যদি 100 এমসিকিউ কভার করি আর আমরা যদি সেখানে কিছু সামারি আকারে কিছু ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের হিউজ পরিমাণ টাইম লাগবে। তো টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে। তো আমাদের এইখানে যে কোয়েশ্চেন ব্যাংক দেখতে পাচ্ছেন, এই যে কোয়েশ্চেনগুলো, এটা যদি আপনারা উত্তর সহ এবং যেখানে ব্যাখ্যা প্রয়োজন সেটা সহ যদি পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার নামমাত্র কিছু মূল্য নেওয়া হতে পারে। তো আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ এইভাবে এমসিকিউগুলো দিব এবং কিছুটা সামারি আলোচনার চেষ্টা করব। আর আপনারা যদি চান তাহলে যে বায়োলজির স্কুল পর্যায়ের জন্য বেসিক কনসেপ্টগুলো সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে টপিক ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদের চাহিদার উপর নির্ভর করতেছে যে পরবর্তী অ্যাক্টিভিটিগুলো আমাদের কেমন হবে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।